আমাকে মাফ করে দেন। আমার আমার ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। গলা দেখতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকজন জনপ্রিয় নেতা এখন বিভিন্ন আইনি জটিলতা এবং জনসাধারণের আলোচনার কেন্দ্রে রয়েছেন। খেলাধুলা থেকে রাজনীতিতে আসা আন্তর্জাতিক তারকা, জনপ্রিয় আইনজীবী, উন্নয়নের পথিকৃৎ, দেশের প্রথম নারী মেয়র এবং তরুণ প্রযুক্তি মন্ত্রী, এই 5 জনের বর্তমান পরিস্থিতি এবং তাদের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেকেই দাবি করছেন তাদের মুক্তি দিয়ে দেশ এবং জনগণের জন্য কাজে লাগাতে। বিএনপি সরকার কি করবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে একে একে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, মাশরাফি বিন মুর্তজা। নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কেবল ক্রিকেট মাঠেই নয়, রাজনৈতিক অঙ্গনেও নিজের ছাপ রেখেছিলেন। 2018 ও 2024 সালের ভুয়া এবং রাতের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হয়। এরপর তার নড়াইলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। মাশরাফি জানান তিনি বর্তমানে ঢাকায় পরিবারের সঙ্গেই আছেন এবং শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভালো নেই। কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতাকে সমর্থন করে ছাত্রদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেও ব্যর্থ হওয়া তিনি আক্ষেপ প্রকাশ করেন। মাশরাফির সমর্থকরা বলছেন, আওয়ামী লীগ করলেও মাশরাফি নিজ এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছেন, তাই তার বিরুদ্ধে করা মামলাগুলো মানবিক দিক থেকে বিবেচনা করা উচিত এবং দ্রুত নিষ্পত্তি করে জামিন দেওয়া প্রয়োজন। জামিন পেলে তিনি ক্রীড়া সম্প্রসারণ, যুব উন্নয়ন বা অরাজনৈতিক সামাজিক নেতৃত্বমূলক ভূমিকায় মনোনিবেশ করতে পারেন। দলীয় আনুগত্যের বাইরে এসে স্থানীয় উন্নয়নে স্বাধীনভাবে কাজ করার সুযোগও তৈরি করতে পারে তার জন্য। অনেকেই বলছেন প্রয়োজনে মাশরাফিকে বিএনপির রাজনীতিতে স্বাগত জানানো হোক। আপনারাও এমনটা চান কিনা জানাতে পারেন কমেন্টে। নাম্বার 2, ব্যারিস্টার সুমন। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ 4 আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার কিছু মন্তব্য সমালোচিত হয়, বিশেষ করে যখন শেখ হাসিনা পদত্যাগের বিরোধিতা করে আন্দোলনকে বিএনপি জামায়াত দখল করে বলে মন্তব্য করেন। তখন 2024 সালের 21 অক্টোবর তাকে রাজধানীর মিরপুর 6 নম্বর থেকে তার বোনের বাসা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। ব্যারিস্টার সুমনের এলাকাবাসীর দাবি, তিনি বড় কোনো অপরাধ করেননি এবং তাকে বন্দি রাখায় এলাকার মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাই তাকে জামিন দেওয়া উচিত। মুক্তি পেলে তিনি জনস্বার্থে আইনজীবী হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারিক সংস্থা, মানবাধিকার বা স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য তার আইনি দক্ষতা কাজে লাগাতে পারে। তবে জনআস্থা পুনরুদ্ধারের জন্য তাকে আরও ভারসাম্যপূর্ণ ও কম দলীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হতে পারে বলে মত দিচ্ছেন কেউ কেউ। নাম্বার 3, শিবলি সাদিক। দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদিক তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজের জন্য পরিচিতি লাভ করেন। তিনি সাবেক এমপি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর পুত্র এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ পিকনিক স্পট স্বপ্নপুরের উত্তরাধিকারী। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য কাজ করেন। তবে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রায় 7,96 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। এই মামলার পর থেকে শিবলি সাদিক পলাতক রয়েছেন। মাশরাফি ও সুমনের মতো শিবলি সাদিকও তার এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। তিনি সিনেমা স্টাইলে নিজের এলাকা ঘুরে ঘুরে জনগণের খোঁজখবর নিতেন। যদি তিনি অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হন এবং জনজীবনে ফিরতে চান, তবে তাকে দুর্নীতির অভিযোগগুলো গুরুত্ব সহকারে মোকাবিলা করতে হবে। স্থানীয় উন্নয়নে তার অভিজ্ঞতা, অবকাঠামো, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে কাজে লাগানো যেতে পারে। তবে সরাসরি নির্বাহী ক্ষমতার পরিবর্তে হয়তো এই তদারকি বা উপদেষ্টার ভূমিকায় যতক্ষণ না জনগণের আস্থা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয়, তাকে স্বচ্ছতা ও নৈতিক শাসনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের মেয়র ছিলেন। তার বাবা আলী আহমদ চুনকাও নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 1993 সালে তিনি নারায়ণগঞ্জের শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদিকার দায়িত্ব পান এবং 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথম মেয়র নির্বাচিত
হন এবং পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে 2016 ও 2020 সালে পুনরায় মেয়র নির্বাচিত হন। 24 আগস্টে হাসিনা সরকারের পতনের পর তার মেয়র পদ বিলুপ্ত হয়। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তাকে পালাতে হয়নি। দীর্ঘদিন জনসম্মুখে থাকার পর তিনি গ্রেপ্তার হন। এরই মধ্যে অনেকগুলো মামলায় জামিনও পেয়ে গেছেন। আইভি আপা নামে পরিচিত এই নেত্রী মুক্তি পেলে তার প্রশাসনিক অভিজ্ঞতা এবং নগর প্রশাসনে প্রমাণিত কার্যকারিতা, স্থানীয় সরকার সংস্কার, নগর পরিকল্পনা বা স্থানীয় প্রশাসনের সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের ভূমিকায় মূল্যবান হতে পারে। তিনি রাজনীতি ও প্রশাসনের নারী নেতৃত্ব প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তৃণমূলের সাথে তার সংযোগ স্থাপনের ক্ষমতা জনভিত্তিক উদ্যোগে একটি সম্পদ হতে পারে। এর আগে মেয়র থাকাকালীন সময়ে তিনি নিজ দলের শামীম ওসমানের সাথে রীতিমতো যুদ্ধ করে অনেক কাজ করেছেন। নাম্বার 5, জুনায়েদ আহমেদ পলক। জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ এবং নাটোর 3 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 28 বছর বয়সে এমপি হয়ে এবং 33 বছর বয়সে প্রতিমন্ত্রী হয়ে তিনি পরিচিতি লাভ করেন। পলক তার এলাকায় প্রতি সপ্তাহে একদিন বৈঠক বসিয়ে নিজের জনগণের দুঃখ দুর্দশার কথা শুনতেন এবং যথাযথ ব্যবস্থা নিতেন, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে হাসিনা সরকারের কথায় জুলাই আন্দোলনে তিনি ইন্টারনেট বন্ধ করে ভিলেন বনে যান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার সংসদ সদস্য পদ হারান। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU জুনায়েদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা এবং ছেলে অনির্বাণ জুনায়েদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে। অনেকেই মনে করেন তিনি আর্থিক অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন। তবে প্রযুক্তি এবং যুবকদের সম্পৃক্তকরণের ক্ষেত্রে তার দক্ষতা, ডিজিটাল নীতি প্রণয়ন, উদ্ভাবন, প্রচার বা যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান উদ্যোগের নেতৃত্বের অমূল্য হতে পারে। তাকে সততা প্রদর্শন এবং বৃহত্তর স্বচ্ছতার সাথে জনসেবায় মনোনিবেশ করে তার খ্যাতি পুনর্গঠন করতে হবে। তবে পলকের জামিন পাওয়াটাই কঠিন হবে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকাতে নির্দেশ দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিল জয় ও পলক। তাদের বিরুদ্ধে দেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে, কারণ তারা দুজনেই আইসিটির দায়িত্বে ছিলেন। এই 5 ব্যক্তিত্বের ভবিষ্যৎ বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে কোন দিকে মোড় নেয় তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। তাদের আইনি প্রক্রিয়ার সুষ্ঠু নিষ্পত্তি এবং জনসেবায় তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে চলছে গভীর আলোচনা। এ বিষয়ে আপনার মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।